আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আরেকবার স্বাগতম জয়কলি পরিবারের পক্ষ থেকে। তো ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্প কোর্সে তো আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি দ্যাট মিনস রসায়ন প্রাণীবিদ্যার তৃতীয় ক্লাস আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির যে টাইপের কোশ্চেন হয় এগুলো নিয়ে আলোচনা করব। তো বরাবরের মতোই আমরা যারা জয়কলি ন্যাশনাল ইউনিভার্সিটির গাইডটা কিনেছি সবাই একটু গাইডটা নিয়ে সবাই একটু উপস্থিত থাকবো। তো ক্লাসটা শুরু করার আগে আমরা সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দিই আপনারা ভাইয়ার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা, এবং বোর্ডটা ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করব। সবাই দ্রুত কমেন্ট করেন। আমি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো এবং আজকের এই ক্লাসটা আমরা কে কোথা থেকে জয়েন করছি সবাই একটু দ্রুত আমরা জানিয়ে দিই। আজকের ক্লাসটা আমরা কে কোথা থেকে আমরা জয়েন করছি সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেয়, এবং যার যার অবস্থান থেকে বিভিন্ন গ্রুপে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই, ঠিক আছে? আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই দ্রুত আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? সবাই আচ্ছা, সবাই দ্রুত আমরা ক্লাসটাতে জয়েন করে এবং সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন যে আপনারা ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তো এভরিওয়ান আমরা ক্লাসে জয়েন করি। সবাই একটু ক্লাসে জয়েন করার চেষ্টা করুন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা অনুষ্ঠিত হবে, সবাই দ্রুত ক্লাসে জয়েন করার চেষ্টা করেন সবাই। ওকে, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই একটু ক্লাসে জয়েন হলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই দ্রুত ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তো আজকে দেখেন, আজকে গুরুত্বপূর্ণ আমাদের রসায়নের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এবং কোষ রসায়ন, এই দুটো চ্যাপ্টার থেকে বলতে গেলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু বরাবরই আমাদের হয়, তো সবাই একটু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় যাতে হচ্ছে আমরা বইটা সবাই একটু দ্রুত আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক বইটা সবাই একটু আমরা কালেকশন করব। ওকে, তো ঠিক আছে, তো সবাই আমার ভয়েসটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলার চেষ্টা করবেন। ওকে, তো অলরেডি আমাদের সাথে জয়েন করছে নাজমুল সিকদার। এখন যার যার অবস্থান থেকে একটু সবাই আমরা একটু জয়েন করব, এবং কে কোথা থেকে ক্লাসটাতে আমরা জয়েন করছি সবাই একটু দ্রুত আমরা কমেন্ট করে জানিয়ে দিই। সুরাইয়া আক্তার আসসালামু আলাইকুম স্যার, সাউন্ড কম আসতেছে। আচ্ছা ঠিক আছে, এমনকি সাউন্ড ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সাউন্ড ক্লিয়ার থাকার কথা, সবাই সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন, প্রথমে আমি আপনাদের সামনে যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে সবাই একটু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডে 490 নম্বর পেজটা একটু ওপেন করব, যেখানে আমাদের মৌলের যে পর্যায়বৃত্ত যে ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের আছে আমি সেগুলো নিয়ে ফার্স্টে আপনাদের সামনে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা কিন্তু জানি পর্যায় সারণী খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তো একটা নিয়ে একটু যে কথা যদি বলি, পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন দেয় আমাদের আসলে ক্ষার ধাতুর সংখ্যা করা। সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করি। আমি কিন্তু আপনাদের বলবো, কোশ্চেন করবো, আপনারা চেষ্টা করবেন যে ক্লাসে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু একবার বেসিক থেকে কোশ্চেন আছে। সবাই কথা বলেন তো, ক্ষার ধাতুর সংখ্যা আসলে কয়টা? সবাই কমেন্ট করেন, বলেন তো ক্ষার ধাতুর সংখ্যা কয়টা? অবশ্যই ক্ষার ধাতুর সংখ্যা হলো 6টা। কি কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে আমাদের ক্ষার ধাতু। আমরা কিন্তু সবাই জানি গ্রুপ 1 এর যে ধাতুগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? ক্ষার ধাতু। এবং গ্রুপ 2 এর যে ধাতুগুলো আছে সেগুলোকে আমরা মৃৎক্ষার ধাতু বলবো। আমরা এই কথাও জানি ক্ষার ধাতুগুলোর যোজনী সবসময় +1 হয়, এবং মৃৎক্ষার ধাতুগুলোর যোজনী সবসময় কিন্তু আমাদের কি হচ্ছে বলেন তো? +2 হয়, ঠিক আছে? ওকে, এখন দেখেন সবাই একটু কথা বলবেন যে আমার এই যে লেখাগুলো সবাই বুঝতে পারতেছেন, সবাই একটু কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন প্রথমে কথাটা কি বলছি, আমাদের ক্ষার ধাতুর সংখ্যা আসলে কয়টা? সবাই কথা বলে, ক্ষার ধাতুর সংখ্যা হচ্ছে আমাদের 6টা। কি কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এবং পরীক্ষার মধ্যে যদি আমাদের কখনো কোশ্চেন দেয়, আমাদের ক্ষার ধাতুর যোজনী কত? ক্ষার ধাতুর যোজনী সবসময় +1 হচ্ছে, এবং গ্রুপ 1 এর যে ধাতুগুলা সেগুলাই হচ্ছে আমাদের কি বলেন তো? ক্ষার ধাতু। ধন্যবাদ আমেজা আক্তার, সবাই একটু আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। আচ্ছা, এখন দেখেন আমাকে পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দিতে পারে হ্যালোজেন মৌলের সংখ্যা কয়টা? বলেন, সবাই কিন্তু এগুলো পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়। হ্যালোজেন
হ্যালোজেন, হ্যালোজেনকে কিন্তু আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্স দ্বারা প্রকাশ করতেছি, যেগুলো হচ্ছে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে আমাদের হ্যালোজেন। হ্যালোজেন মৌলের সংখ্যা কয়টা? অবশ্যই মাথায় রাখবেন হ্যালোজেন মৌলের সংখ্যা হচ্ছে আমাদের 4টা। সবাই একটা কথা বলেন, হ্যালোজেন মৌলের সংখ্যা কয়টা? 4টা। আচ্ছা, এখন দেখেন ঠিক এই জায়গায় কিন্তু আমাদের কি বলা আছে বলেন তো? মৃৎক্ষা ধাতু কোনগুলা? মৃৎক্ষা ধাতুর সংখ্যা কয়টা? সবাই একটু কমেন্টে আমরা জানাই দিই। মৃৎক্ষা ধাতুর সংখ্যা কিন্তু আমাদের 6টা। এগুলো কিন্তু আমাদের জাতীয়তে আসার মতো কোশ্চেন। মৃৎক্ষা ধাতু 6টা। কি কি? বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এবং এই মৃৎক্ষা ধাতুগুলোর যোজনী সবসময় কিন্তু ডেফিনেটলি +2 হচ্ছে। সবসময় কি হচ্ছে? +2 হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টা? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ইনফরমেশন। সবাই একটু কথা বলেন তো, নিষ্ক্রিয় গ্যাস যাকে আমরা কি বলতেছি? ইনার্ট গ্যাস বলতেছি। আমি কেন আসলে নিষ্ক্রিয় গ্যাস বলবো? সবাই একটু আমার সাথে কথা বলেন। এজন্যই আমি নিষ্ক্রিয় গ্যাস বলবো, কারণ এরা কখনো কোনো কিছুর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টা? সবাই একটু কথা বলবেন। নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা হচ্ছে আমাদের 6টা। কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এবং আমরা একটা কথা কিন্তু সবসময় জানি, যে কোনো মৌল তার ইলেকট্রন বিন্যাস সর্বশেষ কক্ষপথে সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো নেওয়ার মতো সে কি করতেছে বলেন তো? অবশ্যই অবশ্যই চেষ্টা করতেছে। আচ্ছা, এখন দেখেন পরীক্ষার মধ্যে যদি আমাদের কখনো কোশ্চেন দেয়, এই বেসিক কোশ্চেনগুলাই কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয়, প্রকাশ সরকার বসে গাজীপুর চৌরাস্তা থেকে, ওকে ধন্যবাদ, মোট অধাতব মৌল কয়টা? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাই। আমি কিন্তু কোশ্চেনটা বলতেছি এবং অ্যান্সারটা এই জন্যই বলে দিচ্ছি যাতে আপনাদের পড়াটা হয়ে যায়। সবাই একটু কথা বলেন তো, মোট অধাতব মৌল কয়টা? সবাই কথা বলেন। মোট অধাতব মৌল হচ্ছে 18টা। দেখি কে কমেন্ট করতে পারেন, বলেন তো মোট অধাতব মৌল কয়টা? অবশ্যই হচ্ছে আমাদের 18টা। এবং পরীক্ষার মধ্যে কখনো যদি কোশ্চেন করে, বলেন তো মুদ্রা ধাতু কয়টা? আমি সবার কাছ থেকে দ্রুত কমেন্ট জানতে চাচ্ছি, মুদ্রা ধাতু কয়টা? এগেইন আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, বলেন সবাই মুদ্রা ধাতু কয়টা? অবশ্যই মাথায় রাখবেন মুদ্রা ধাতু হলো 3টা। কি কি? কপার, সিলভার এবং গোল্ড। এটা হচ্ছে আমাদের মুদ্রা ধাতু, ঠিক আছে? এখন দেখেন পরীক্ষার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আমাদের দেয়, সবচাইতে মূল্যবান ধাতু কোনটা? আমি কিন্তু বারবার বলতেছি, আজকের এই যে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অবশ্যই আলোচনা করতেছি। বলেন তো সবচাইতে মূল্যবান ধাতু কোনটা? অবশ্যই মাথায় রাখবেন সবচাইতে মূল্যবান ধাতু হচ্ছে রোডিয়াম। এই কোশ্চেনটা কিন্তু এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। তো সবাই একটু আমার সাথে কমেন্ট করেন, একটু মুখস্থ করে ফেলেন, একটু মেমোরাইজিং করেন। বলেন সবচাইতে মূল্যবান ধাতু কোনটা? অবশ্যই মাথায় রাখবেন সবচাইতে মূল্যবান ধাতু হচ্ছে আমাদের রোডিয়াম। এবং দেখেন পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয়, প্রকৃতিতে পাওয়া যায় পর্যায় সারণীর কতটি মৌল? আবার রিপিট করতেছি কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। কোশ্চেনটা কি দিতে পারে? সবাই একটু কমেন্ট করেন। প্রকৃতিতে পাওয়া যায় পর্যায় সারণীর কতটি মৌল? সবাই কথা বলেন। প্রকৃতিতে পাওয়া যাচ্ছে, বলেন প্রকৃতিতে পাওয়া যাচ্ছে পর্যায় সারণীর কতটি মৌল? অবশ্যই মাথায় রাখবেন প্রকৃতিতে পাচ্ছি হলো পর্যায় সারণীর 98টি মৌল। সবাই একটু কথা বলেন, কমেন্ট করেন, দেখে কথা বলতে পারেন। বলেন প্রকৃতিতে পাওয়া যাচ্ছে পর্যায় সারণীর কতটি মৌল? অবশ্যই আমাদের হচ্ছে 98টি মৌল। এখন দেখেন যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন করে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে দিতে পারে। যেমন দিতে পারে কি? বলেন তো কোনগুলো হচ্ছে আমাদের নরম ধাতু? আমি আবার রিপিট করতেছি, এমন কিছু ধাতু আছে যেগুলো একেবারে নরম। কোনগুলো আমাদের নরম ধাতু? নরম ধাতু আমাদের সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম। আমি আবার রিপিট করতেছি, নরম ধাতু কোনগুলা? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে আমাদের নরম ধাতু। অলরেডি শিলানীলা একদম প্রথম থেকে ওনারা ক্লাস করতেছে রাজশাহী থেকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। যে আলহামদুলিল্লাহ ভালো আছে, ক্লাসগুলো মনোযোগ সহকারে করার চেষ্টা করেন, ক্লাসগুলো করেন। দেখেন যদি বলা হয় বলেন তো নরম ধাতু কি কি? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। বলেন নরম ধাতু কি কি? সোডিয়াম, তারপর কি পটাশিয়াম, আর কি বলছি বলেন তো? অবশ্যই হচ্ছে আমাদের কি বলেন তো? ক্যালসিয়াম। এগুলো হচ্ছে আমাদের নরম ধাতু। আচ্ছা, পরীক্ষার মধ্যে কিন্তু এই দুইটা কোশ্চেন কিন্তু আমাদের জাতীয়তে দিতে পারে। আমরা কিন্তু সবাই জানি ডি ব্লক আছে, আমরা কিন্তু সবাই জানি এফ ব্লক আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু কমেন্ট করেন আপনারা। কোশ্চেনটা হচ্ছে যে ডি ব্লক মৌলের সংখ্যা কতটা? আমি আবার রিপিট করতেছি কোশ্চেনটা, কারণ এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের জাতীয়টা দেয়। কোশ্চেনটা কি করছি? সবাই একটু কথা বলেন। কি কোশ্চেনটা কি করছি? ডি ব্লক মৌলের সংখ্যা কতটা?
আবার পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে এ ব্লক মৌলের সংখ্যা কতটা, সবাই একটু কথা বলি আমরা, বলেন ডি ব্লক মৌলের সংখ্যা কতটা, বলেন তো ডি ব্লক মৌলের সংখ্যা 41টা, সবাই একটু বলেন, বলেন কি বললাম, ডি ব্লক যে মৌল আছে তার সংখ্যা কতটা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছিল এবং আসতে পারে, ডি ব্লক মৌলের সংখ্যা কতটা, ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টা। আবার পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় আমাদের এফ ব্লক, আমি আবার রিপিট করতেছি, এফ ব্লক মৌলের সংখ্যা কতটা, অবশ্যই মাথায় রাখবেন এফ ব্লক মৌলের সংখ্যা আমাদের 27টা। তাহলে কি দাঁড়াচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টা আর এফ ব্লক মৌলের সংখ্যা কয়টা বলেন তো, অবশ্যই হলো কিন্তু 27টা। এখন দেখেন আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু একটা দেয়, যেমন পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কক্ষ তাপমাত্রায় তরল মৌল কোনগুলা, বা পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে কক্ষ তাপমাত্রায় তরল মৌল, আবার রিপিট করতেছি, কক্ষ তাপমাত্রায় তরল মৌল কয়টা, সবাই একটা কথা বলেন তো, কক্ষ তাপমাত্রায় তরল মৌল কয়টা, অবশ্যই অবশ্যই 6টা। কি কি, ব্রোমিয়াম, তারপর হচ্ছে আমাদের মার্কারি, সিজিয়াম, গ্যালিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে আমাদের কি ধাতু, অবশ্যই আমাদের কক্ষ তাপমাত্রায় তরল মৌল, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন একটা পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দিতে পারে, যেমন আপনারা কিন্তু জানেন এস ব্লক আছে, পি ব্লক আছে, ডি ব্লক আছে, এফ ব্লক আছে, পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন দেয়, সবাই একটু রিপিট করেন তো, এস ব্লক মৌলের সংখ্যা কতটা, পি ব্লক মৌলের সংখ্যা কতটা, ডি ব্লক মৌলের সংখ্যা কতটা এবং এফ ব্লক মৌলের সংখ্যা কতটা। আমি কোশ্চেনটা করলাম, আমি সবার কাছ থেকে অ্যান্সারটা জানতে চাচ্ছি, কারণ এই টাইপের কোশ্চেনগুলা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে এবং হুবহু কিন্তু আমি কত নম্বর পৃষ্ঠা থেকে পড়াচ্ছি, পৃষ্ঠা নম্বর আমি বলে দিচ্ছি, পৃষ্ঠা নম্বর সোজা সোজা পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে এস ব্লক মৌলের সংখ্যা কয়টা, সবাই কথা বলেন তো, এস ব্লক মৌলের সংখ্যা 14টা, সবাই কথা বলি, এস ব্লক মৌলের সংখ্যা কয়টা, 14টা। পি ব্লক মৌলের সংখ্যা কতটা, 36টা। ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা, 41টা। এবং হচ্ছে যে এফ ব্লক মৌলের সংখ্যা কয়টা মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই অবশ্যই 27টা। এতটুকু আপনারা গ্যারান্টেড থাকতে পারেন এই এস ব্লক সংখ্যা, পি ব্লক, ডি ব্লক, এখান থেকে একটা কোশ্চেন রসায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দিবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন তাহলে এই যে ইনফরমেশনগুলো আলোচনা করলাম, সবাই ক্লিয়ার কিনা, আমি একটু সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু কথা বলবেন, আমি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বইয়ের আলোচনা করতে সবাই একটু কথা বলুন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলুন, ঠিক আছে। ওকে, এখন আমি আপনাদের সামনে মাইগ্রেশন কি নিয়ে আলোচনা করব, এস ব্লক মৌল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, কারণ এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কিন্তু দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এস ব্লক মৌল যে আমাদের আসতেছে, দেখেন আমরা কিন্তু সবাই জানি, এস ব্লক যে মৌলগুলো আছে, আমি আবার বলতেছি, এস ব্লক যে মৌলগুলো আছে, এস ব্লক যে মৌলগুলো আছে সেগুলো সে হতে পারে আমাদের খাদ ধাতু, সে হতে পারে কি বলেন তো, মৃৎ খাদ ধাতু, তাই না। আমরা কিন্তু সবাই জানি, বলেন তো খাদ ধাতু কোনগুলা, গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে সেগুলো আমাদের খাদ ধাতু, আর গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে সেগুলো আমাদের মৃৎ খাদ ধাতু। আচ্ছা এখন দেখেন এই যে আমাদের যে খাদ ধাতু যে আমাদের আছে, এই যে আমাদের খাদ ধাতুগুলো আছে, একটা কথা বলা আছে, গ্রুপ 1 এর ধাতুগুলো পানি সহ বিক্রিয়ায়, গ্রুপ 1 এর ধাতুগুলো পানি সহ বিক্রিয়ায় তারা ক্ষার তৈরি করে, মানে গ্রুপ 1 এর যে ধাতুগুলো আছে, যেমন গ্রুপ 1 এর যতগুলো ধাতু আছে তারা পানির সাথে রিঅ্যাকশন করে অ্যাসিড তৈরি করবে না, তারা কিন্তু মাস্ট বি পানির সাথে তৈরি করে বেস তৈরি করতেছে, দ্যাট মিন্স ক্ষার তৈরি করতেছে। আচ্ছা ভালো কথা। এখন দেখেন সোডিয়াম কিন্তু অবশ্যই সোডিয়াম প্লাস আয়ন গঠন করে, সোডিয়াম 2 প্লাস আয়ন গঠন করে না, এটা কিন্তু আমরা সবাই জানি, কারণ সোডিয়ামে পারমাণবিক সংখ্যা হলো 11টা, সে সর্বশেষ কক্ষ স্তরে একটা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন সে ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, এই জন্য কিন্তু আমাদের সোডিয়াম প্লাস হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এখানে বলা আছে ক্ষার ধাতুগুলো বুনসেন বার্নারের শিখায় বিভিন্ন বর্ণ
সৃষ্টি করে থাকে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই লাইনটা কিন্তু আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য সো মাচ ইম্পর্টেন্ট। আমি কথাটা কি বলছি, সবাই একটা কথা বলেন, যে খাদ্যগুলো লিথিয়াম, তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, এই যে আমাদের হচ্ছে খাদ্য যে আছে, তারা বুনসেন বার্নার একটা আছে, সে বুনসেন বার্নারের যে শিখায় তারা বিভিন্ন কালার সৃষ্টি করে থাকে। শুধুমাত্র খাদ্য ধাতুগুলো পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কে কে বা কারা বুনসেন বার্নারের শিখায় বিভিন্ন বর্ণ সৃষ্টি করে থাকে। শুধুমাত্র অবশ্যই মাথায় রাখতে হবে গ্রুপ 1 এ যে আছে তারাই কিন্তু বুনসেন বার্নারের শিখায় বিভিন্ন বর্ণ সৃষ্টি করে থাকে। এবং দেখেন এখানে কিন্তু একটা কোশ্চেন আমাদের, এরপরে যদি আমি আপনাদের মিথ্যা ধাতু নিয়ে যদি কথা যদি বলি, আমরা কিন্তু সবাই জানি মিথ্যা ধাতু কারা, সবাই একটু কথা বলেন তো মাই ডিয়ার স্টুডেন্টস। গ্রুপ 2 এর যে ধাতুগুলো আছে, আবার আমি রিপিট করতেছি, গ্রুপ 2 এর যে ধাতুগুলো আছে, দ্যাট মিন্স বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, এগুলো গ্রুপ 2 এর ধাতু। এই গ্রুপ 2 এর ধাতুগুলো আমাদের ক্ষার তৈরি করে এবং এদের যৌগ মাটির উপাদানে পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা লাইন আপনাদের জাতীয় জন্য। পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন দিতে পারে কোন যৌগ বা কাদেরকে আসলে আমরা মাটির উপাদানের মধ্যে পাচ্ছি। আমরা রিপিট করতেছি, কাদেরকে আমি মাটির উপাদানের মধ্যে পাচ্ছি। অবশ্যই মাথায় রাখবেন মিথ্যা ধাতুগুলোকে আমরা কোথায় পাচ্ছি, মাটির উপাদানের মধ্যে পাচ্ছি। ঠিক আছে। এবং দেখেন আমরা কিন্তু সবাই জানি ম্যাগনেসিয়াম Mg2+ আয়ন গঠন করে, কিন্তু Mg+ আয়নের অস্তিত্ব নেই। এর কারণটা কি, আমরা কিন্তু সবাই জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 12। সে তার সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে 2টা ইলেকট্রন আছে, সে দ্বিতীয় ইলেকট্রনকে সে কি করে দিচ্ছে, ত্যাগ করে দিচ্ছে। নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস, সে নিয়নের মতো অর্গান গঠন করতে, এজন্য সে কি হচ্ছে বলেন তো, অবশ্যই Mg2+ গঠন করতে। এবং একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, ক্ষার ধাতুর তুলনায় আয়নীকরণ বিভবের মান উচ্চ। কি বলা আছে, আমাদের যে মৃৎক্ষা ধাতুগুলো আছে তাদের কিন্তু ক্ষার ধাতুর তুলনায় এদের আয়নীকরণ যে বিভব যে আছে, তা আয়নীকরণ বিভব মানটা অবশ্যই আমাদের কি বলতে হবে, হাই। ঠিক আছে। এবং দেখেন আয়নীকরণ বিভব বেশি হওয়ায় বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। আমাদের গ্রুপ 1 এর যে ধাতুগুলো তারা কিন্তু বুনসেন বার্নারে বিভিন্ন কালার সৃষ্টি করতে। সবাই একটু ক্লাসের সাথে জয়েন করি আমরা এবং একটু ফ্রেন্ডের কিনে ক্লাসটা করুন। ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, তাই যারা এখন পর্যন্ত একটু ফ্রেন্ড আমরা মেনশন দিলে সবাই একটু মেনশন করার চেষ্টা করেন। আমি কথাটা কি বলছি, বলছিলাম যে খাদ্য ধাতুগুলো তারা কিন্তু বুনসেন বার্নারে বিভিন্ন কালার সৃষ্টি করতেছে। রিজনটা কি, এই রিজনটা হচ্ছে যে আয়নীকরণ বিভবের মানটা কম, কিন্তু আমাদের যে মৃৎক্ষা যে ধাতুগুলো আছে তারা কিন্তু আমাদের আয়নীকরণ বিভবের মানটা বেশি হয়, তারা কিন্তু কি করতেছে না বলেন তো, শিখা পরীক্ষায় কোনো কালারই দিচ্ছে না। এবং একটা কথা বলা আছে, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত অন্যরা কিন্তু বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। তার মানে কি, গ্রুপ 2 এর মধ্যে শুধুমাত্র, আমি আবার বলতেছি, গ্রুপ 2 এর মধ্যে শুধুমাত্র আমাদের বেরিলিয়াম আর হচ্ছে যে ম্যাগনেসিয়াম এরা কি করতেছে, কালার দিচ্ছে না, কিন্তু বাকি যেগুলো আছে তারা কিন্তু কালার দিচ্ছে। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, একটু সবাই কথা বলবেন। এখন আমি আপনাদের সামনে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে ক্ষার ধাতু এবং মৃৎক্ষা ধাতুগুলোর উৎস এবং বিভিন্ন আকরিক নিয়ে কথা বলবো, যেগুলো পরীক্ষার মধ্যে বলতে গেলে জাতীয়তে খুবই আসে। বলতেছি জাতীয়তে এগুলা বলতে গেলে আমার খুবই আসে। তো সবাই একটু আমরা কথা বলার চেষ্টা করবো, সবাই একটু কথা বলবেন, সবাই একটু কথা বলেন। এবং যেমন দেখেন সবাই একটু আমার সাথে কথা বলেন, যেমন পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় রক সল্টের সংকেত কি দিতে পারে, পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দিতে পারে চুনা পাথরের সংকেত কি, পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে জিপসামের সংকেত কি, চিলি সলপিটারের সংকেত কি, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি, বোরাক্সের সংকেত কি, সলপিটারের সংকেত কি। মোট কথা এই যে সুন্দর করে যে আমি আপনাদেরকে যে এখানে যে সংকেতগুলো যে দিয়েছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য সো মাচ ইম্পর্টেন্ট আমাদের জাতীয় জন্য। তো যারা এখন পর্যন্ত ক্লাসটা করতেছেন না, সবাই একটু ক্লাসটা করে আমরা একটু আমার সামনে একটু যার অবস্থান থেকে একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিবেন এবং দ্রুত ফ্রেন্ডে মেনশন করবেন। যেমন দেখেন আমার সাথে একটা কথা বলবেন, কমেন্ট করবেন, তাহলে পড়াটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমি যে এখানে একটা কথা বলছি সোডিয়াম ক্লোরাইড, তাই না, এই যে কি বলছি বলেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, সোডিয়াম ক্লোরাইড। আমরা কিন্তু সবাই জানি এই সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু টেবিল সল্ট বা খাবার লবণের
সংকেত। এই সোডিয়াম ক্লোরাইড যে আসতেছে এর আরেকটা নাম কিন্তু কি আছে, রক সল্ট। তার মানে কি খাবার লবণ বা টেবিল সল্টের সংকেত কিন্তু সোডিয়াম ক্লোরাইড। আপনাদের সামনে যে পরীক্ষার মধ্যে কোশ্চেন করি, আচ্ছা বলেন তো টেবিল সুগারের সংকেত কি বা খাবারের চিনির সংকেত কি, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হবে সুক্রোজ। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন সেটা হচ্ছে যে চুনা পাথরের সংকেত কি, সবাই কথা বলেন তো চুনা পাথরের সংকেত কি, সবাই কথা বলেন তো চুনা পাথরের সংকেত কি। আমরা কিন্তু সবাই জানি চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সবাই কথা বলেন তো চুনা পাথরের সংকেত কি, চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে কার্বনেট। চুনা পাথরের সংকেত কি, চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথরের সংকেত কি, চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। বোর্ড ক্লিয়ার না বলে তাড়াতাড়ি আসেন, বুঝুমি তো করা নেটের সমস্যা। দেখেন সবাই কথা বলেন চুনা পাথরের সংকেত কি বলছি, অবশ্যই মাথা রাখবেন চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা জিপসাম, জিপসামের সংকেত কি, জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি হচ্ছে জিপসামের সংকেত। এই যে আমাদের এখানে যে চারটা যে আমাদের কি আছে বলেন তো সংকেত আছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটা কথা বলেন তো চিলি সলপিটারের সংকেত কি, আমি কিন্তু বলবো না, আমি কিন্তু বোর্ডের মধ্যে বলে দিয়েছি। সবাই একটু কমেন্ট করেন, বলেন চিলি সলপিটারের সংকেত কি, সোডিয়াম নাইট্রেট। বলেন চিলি সলপিটারের সংকেত, সবার কাছ থেকে আমি কমেন্ট চাচ্ছি, বলেন চিলি সলপিটারের সংকেত কি। অবশ্যই মাথা রাখবেন চিলি সলপিটারের সংকেত হচ্ছে সোডিয়াম নাইট্রেট। সবাই একটু কথা বলেন, হ্যাঁ চিলি সলপিটার কি বলছি বলেন তো চিলি সলপিটার, চিলি সলপিটার। এবার দেখা মনে হয় বোঝার কথা, বলেন চিলি সলপিটারের সংকেত কি। সবাই একটু কথা বলেন, আমি কিন্তু বারবার বলতেছি এই কয়টা জিনিস কিন্তু আপনাদের জাতীয়তে আসতে পারে। সবাই একটু কথা বলেন, বলেন চিলি সলপিটারের সংকেত কি, চিলি সলপিটারের সংকেত হচ্ছে সোডিয়াম নাইট্রেট। আচ্ছা বলেন তো সোডা অ্যাশ, সোডা অ্যাশ যে আসে, হ্যাঁ সে সোডা অ্যাশের সংকেত কি, সোডিয়াম কার্বনেট হচ্ছে সোডা অ্যাশের সংকেত। আচ্ছা বলেন তো সল্ট পিটার এর সংকেত কি, পটাশিয়াম নাইট্রেট হচ্ছে সলপিটারের সংকেত। আচ্ছা প্লাস্টার অফ প্যারিস, আমি আবার রিপিট করতেছি প্লাস্টার অফ প্যারিস, এই কোশ্চেনটা আপনাদের জাতীয়তে দিতে পারে। প্লাস্টার অফ প্যারিস এর সংকেত কি, ক্যালসিয়াম সালফেট ইনটু হাফ অণু পানি, এটা হচ্ছে আমাদের প্লাস্টার অফ প্যারিসের সংকেত। প্লাস্টার অফ প্যারিসের সংকেতটা কি, ক্যালসিয়াম সালফেটের হাফ অণু পানি হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত। আচ্ছা এখন দেখেন এই যে আমাদের এই কয়টা জিনিসও কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখেন বোরাক্স, সবাই কথা বলেন তো বোরাক্সের সংকেত কি, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বোরাক্সটা কিন্তু আমাদের কাঁচ শিল্পে, যে কাঁচ যে আসে না, সে কাঁচ শিল্পে কিন্তু আমাদের কি করা হচ্ছে, অবশ্যই ব্যবহার করা হচ্ছে। বলেন তো বোরাক্সের সংকেত কি, Ne2B4O7 আর 10 অণু পানি হচ্ছে আমাদের বোরাক্সের সংকেত। আচ্ছা কেউ কি আপনারা বলতে পারবেন ব্লু ভিট্রিয়লের সংকেত কি, আমি সবার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, বলেন ব্লু ভিট্রিয়লের সংকেত কি। সবাই একটা কথা বলেন ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল বা যাকে আমরা বাংলায় কি বলি তুত বলি, বলেন তুতের সংকেত কি। দেখি কে সবার আগে কথা বলতে পারবে, আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন তুতের সংকেত কি। সবাই কথা বলবেন, বলেন যারা শেষ পর্যন্ত ক্লাস করবেন তারা কিন্তু অনেক উপকার পাবে। সবাই কথা বলেন, বলেন তুতের সংকেত কি, বলেন তুতের সংকেত কি। দেখি গিয়ে কমেন্ট করতে পারেন, বলেন তুতের সংকেত কি, তুতের সংকেত কি। সবাই তো কথা বলেন, দ্রুত কথা বলেন সবাই দ্রুত। তুতের সংকেত কি, সবাই একটু ফ্রেন্ডে মেনশন করেন তুতের সংকেত কি। দেখি কি অ্যান্সার করতে পারেন আপনারা। রামেনা, রামেজা আক্তার, কবিতা ইসলাম, আচ্ছা গৌতম, ওকে, মাসুম আক্তার, মিলি, সবাই কথা বলেন, বলেন তুতের সংকেত কি। দেখি গিয়ে কমেন্ট করতে পারেন, বলেন বা ব্লু ভিট্রিয়লের সংকেত কি। হ্যাঁ বলেন, বলেন ব্লু ভিট্রিয়লের সংকেত কি। একজন, আচ্ছা আচ্ছা সবারই পারা উচিত তুতের সংকেত কি, পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বলেন তুতের সংকেত কি। আচ্ছা আমি বলে দিচ্ছি তুতের সংকেত হচ্ছে কপার সালফেট, কপার সালফেট ইনটু 5 অণু পানি। এটা আমাদের কিসের সংকেত বলেন তো। অবশ্যই ধন্যবাদ কবিতা ইসলামকে, ধন্যবাদ সাদিয়া সবুজ শ্রীমুখে। হ্যাঁ আচ্ছা এই যে 5 অণু পানি যে আমাদের আছে, হ্যাঁ এই 5 অণু পানিকে আমরা কি বলি বলেন তো। 5 অণু পানিকে আমরা কি পানি বলতেছি, অবশ্যই এই 5 অণু পানিকে আমি ক্যালাসিত পানি বলবো। 5 অণু পানিকে আমি কি পানি বলতেছি, অবশ্যই অবশ্যই ক্যালাসিত পানি বলতেছি।
কি পানি বলতেছি? কেলাসিত পানি বলতেছি। তাহলে পরীক্ষার মধ্যে যে কোশ্চেন দেয় আপনারাই কিন্তু কমেন্ট করবেন, বলেন তো তুতের মধ্যে কয় অণু কেলাসিত পানি আছে? কোশ্চেনটা বুঝেন দেন, আমি কিন্তু অলরেডি অ্যান্সার করে দিয়েছি। কোশ্চেনটা হলো যে তুতের মধ্যে কয় অণু কেলাসিত পানি আছে? তুতের মধ্যে কয় অণু কেলাসিত পানি আছে? এটা কিন্তু জাতীয় জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তুতের মধ্যে আমাদের হচ্ছে যে কয় অণু, আমাদের হচ্ছে যে 5 অণু কেলাসিত পানি আছে। ওকে, আচ্ছা এরপরে দেখেন আমি একটু যদি কথা যদি বলি, আমরা খাদ ধাতু নিয়ে এতক্ষণ আপনাদের সামনে কথা বললাম, এখন পি ব্লক মৌল নিয়ে আলোচনা, ডি ব্লক মৌল, ঠিক আছে। আচ্ছা এ ব্লক মৌল বলা আছে এখানে। ওকে, এখন দেখেন যেটা আসলে আমাদের না বললেই নয়, যেটা পরীক্ষার মধ্যে আমাদের জাতীয়তা আসবেই, তাই বারবার বলতেছি একটু একটু যারা ক্লাসটাতে এখনো জয়েন করেন নাই আপনাদের দায়িত্ব হলো ক্লাসটাতে একটু দ্রুত কি করা, জয়েন করা। আচ্ছা যেমন দেখেন এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় অবস্থান ধাতুগুলার আয়নের বর্ণটা কিরকম হয়। আবার রিপিট করতেছি, অবস্থান যে ধাতুগুলো আছে সে অবস্থান ধাতুগুলোর আয়নের বর্ণ আসলে কিরকম হয়, ঠিক আছে। আমরা কিন্তু সবাই জানি দেখেন অবস্থান্ত ধাতুগুলো কোনগুলো? ডি ব্লকভুক্ত ধাতু, এদের কোনো স্থায়ী আসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, এদেরকে আমরা কি বলতেছি? অবস্থান্ত ধাতু বলতেছি। আচ্ছা ভালো কথা। এখন দেখেন পরীক্ষার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু জাতীয়তা আপনাদের দিবে, যেমন ক্রোমিয়াম, পরীক্ষার মধ্যে যেমন কোশ্চেন দিতে পারে কি বলেন তো? ক্রোমিয়াম, সবাই কথা বলেন ক্রোমিয়াম। হ্যাঁ, এই ক্রোমিয়ামের কালারটা কিরকম, ক্রোমিয়ামের কালারটা কিরকম হয়? ডেফিনেটলি হালকা সবুজ হয়। সবাই একটু কমেন্ট করেন ক্রোমিয়ামের কালারটা কিরকম হচ্ছে? হালকা সবুজ, লাইট গ্রিন হচ্ছে। ক্রোমিয়ামের কালারটা কিরকম হচ্ছে? হালকা সবুজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ক্রোমিয়ামের কালারটা আমাদের কিরকম হয়। আচ্ছা এরপরে যেমন দেখেন আমাদের পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু কথা বলেন কোবাল্ট, যে কোবাল্ট যে আমাদের আসতেছে সে কোবাল্টের মানে আয়নের কালারটা কিরকম? কোশ্চেনটা বুঝেন দেন আনসার বলেন। কোবাল্টের আয়নের কালার কিরকম হয়? কোবাল্টের আয়নের কালার কিরকম হচ্ছে? অবশ্যই মাথা রাখবেন কোবাল্টের আয়নের কালার হচ্ছে আমাদের গোলাপি হয়, ঠিক আছে। জিঙ্কের আয়নের কালার দেয় না, তা কালারলেস। জিঙ্কের আয়নের কোনো কালার নেই, তারা হচ্ছে বর্ণহীন। এই যে কটা বললাম এই কটা কিন্তু আমাদের জাতীয় জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমি আপনাদের সামনে যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে হ্যালোজেনের সাধারণ যে ধর্মগুলো আমাদের যেমন আছে, যেমন নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। আমি আবার রিপিট করতেছি, নিষ্ক্রিয় গ্যাসের যে ব্যবহারটা আছে এটাও কিন্তু আমাদের জাতীয় জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন হিলিয়ামের ব্যবহার কি, নিয়নের ব্যবহার কি, আর্গনের ব্যবহার কি, ক্রিপ্টনের ব্যবহার কি, জেননের ব্যবহার কি এবং রেডনের ব্যবহার কি, এগুলো কিন্তু জাতীয় জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন দেখেন একটু যদি কথা যদি হিলিয়াম, কি বলছি? হিলিয়াম, তাই না? হিলিয়াম এটা কি? নিয়ন, এটা কি? আর্গন, তারপর কি? ক্রিপ্টন, তারপর কি? জেনন, তারপর হচ্ছে রেডন। প্রত্যেকটার ইউজ কিন্তু আমাদের জাতীয় জন্য সো মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা হিলিয়াম সম্পর্কে যদি একটু যদি আপনাদের সামনে কথা বলতে চাই, হিলিয়াম মানে পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা কিন্তু দেয়, যদি বলা হয় বলতো বেলুন ও উড়োজাহাজে ব্যবহার করা হয় কোনটা? দেখেন আমরা বাইরে ঘুরতে গেলে কিছু কিছু গ্যাস বেলুন কিন্তু আমরা দেখতে পাই না? আমরা বাইরে ঘুরতে গেলে কিছু কিছু গ্যাস বেলুন দেখতে পারি। বেসিক্যালি এই যে বেলুনটা যে আমাদের আছে এই বেলুনটার মধ্যে আসলে কোন গ্যাস আমরা ব্যবহার করি? অবশ্যই মাথায় রাখবেন হিলিয়ামটা ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ হিলিয়ামটা অত্যন্ত হালকা, তারা একেবারে ওয়েটলেস বলা যায়, একেবারে ওয়েটলেস, অত্যন্ত হালকা বলে আমরা বেলুন এবং উড়োজাহাজে কি করতেছি? ব্যবহার করতেছি। এরপর দেখেন আমরা যে রোগীর যে শ্বাসকার্যের যে সহায়তায় আমরা কি ইউজ করি? হিলিয়াম মিশ্রিত অক্সিজেন ব্যবহার করি। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় রোগীর শ্বাসকার্যের সহায়তায় কোন গ্যাসটা মিশ্রিত অক্সিজেন ব্যবহার করে? ডেফিনেটলি মাথায় রাখবেন হিলিয়াম মিশ্রিত অক্সিজেন হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন নিয়নের যদি আমি আপনাদের যদি কথা যদি বলি, নিয়নের মেন ব্যবহারটা কি? কেউ কি বলতে পারবেন? নিয়নের মেন ব্যবহার হচ্ছে আলোক সজ্জায় ব্যবহৃত হয়। এই কোশ্চেনটা কিন্তু বা এই লাইনটা কিন্তু জাতীয় জন্য অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে আপনাদেরকে। সবাই একটা কথা বলি আমরা, বলেন আলোক সজ্জায়, সবাই একটা কথা বলেন আলোক সজ্জায় কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয়? আমি আবার রিপিট করতেছি কোশ্চেনটা, সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন। আলোক সজ্জায় কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়? ধন্যবাদ কবিতা ইসলামকে। আলোক সজ্জায় ডেফিনেটলি হচ্ছে যে আমরা
নিয়ন গ্যাসটা কি করতেছি, ব্যবহার করতেছি। ঠিক আছে, এরপর দেখেন আর্গনের যদি আমি আপনাদের কথা যদি বলি, তো ফিলামেন্ট বাল্বে যে আমাদের যে বাল্ব যে থাকে সে বাল্বের মধ্যে যে ফিলামেন্টটা থাকতেছে যার মধ্য দিয়ে বেসিক্যালি তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই বাল্বের ফিলামেন্টে কোন নিষ্ক্রিয় গ্যাসটা বেসিক্যালি ব্যবহার করা হচ্ছে, ডেফিনেটলি আর্গন গ্যাসটা ব্যবহার করা হচ্ছে। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে, এটা কিন্তু আপনাদের জাতীয়তে কোশ্চেনটা দিতে পারে। আমরা যে ফটোগ্রাফিক যে করি যেটা যে ফ্ল্যাশ লাইট যে থাকতেছে, এই ফ্ল্যাশ লাইটে বেসিক্যালি কি ব্যবহার করা হচ্ছে, অবশ্যই অবশ্যই জেননটা ব্যবহার করা হয়। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে কোনটি ব্যবহার করা হয়, আর আমরা কিন্তু সবাই জানি রেডন যে আমাদের আছে, রেডন যে আমাদের আছে সেটা অবশ্যই ক্যান্সারের মতো যে কোনো মারাত্মক চিকিৎসায় কোন নিষ্ক্রিয় গ্যাসটা ব্যবহার করা মাস্ট বি, রেডনটা ব্যবহার করা হয়। ধন্যবাদ মেহু মেহজাবিনকে। ওকে, তো একটু বোঝার চেষ্টা করেন, ক্লাসগুলো করেন, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, এখান থেকে বলতে গেলে কোশ্চেন বলতে গেলে আমাদের আসে বা যে কোনো আমাদের ভার্সিটিগুলো কোশ্চেন আসে, গুচ্ছতে পরীক্ষার মধ্যে কোশ্চেন আমাদের আসে। যেমন দেখেন একটু যদি কথা যদি বলি, মৌলের পর্যাবৃত্ত ধর্ম যেগুলো আছে, মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কি আছে বলেন তো? আমাদের তড়িৎ ঋণাত্মকতা আছে, আয়নীকরণ শক্তি আছে, ইলেকট্রন আসক্তি আছে, তারপর হচ্ছে আপনার ধাতব বৈশিষ্ট্য আছে, অধাতব বৈশিষ্ট্য আছে, পরমাণুর আকার আছে, পারমাণবিক ব্যাসার্ধ আছে, কক্ষপথের সংখ্যা আছে, এগুলো কিন্তু পর্যাবৃত্ত ধর্ম। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আসলে এই পর্যাবৃত্ত ধর্মগুলো আমাদের যদি একই পর্যায় থেকে যদি বাম থেকে ডানে যায়, যদি পর্যায়গুলো বাম থেকে ডানে যায় তাহলে আমাদের কি হবে বলেন? বাম থেকে ডানে গেলে আসলে কি হবে? যেমন দেখেন তড়িৎ ঋণাত্মকতা যদি আপনারা পর্যায় বাম থেকে ডান দিকে যান তাহলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কি হবে? ডেফিনেটলি বাড়তেছে। তড়িৎ ঋণাত্মকতা আমাদের কি হচ্ছে, সবাই কথা বলেন, তড়িৎ ঋণাত্মকতা আমাদের বাড়বে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি তড়িৎ ঋণাত্মকতা মৌলগুলো যদি একটা পর্যায় সারণী বাম থেকে ডান দিকে যান তাহলে পর্যাবৃত্ত ধর্মটা কি হচ্ছে? বাড়তেছে। আয়নীকরণ শক্তিটাও কিন্তু বাড়বে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ইলেকট্রন আসক্তি সেও কিন্তু বাড়তেছে, কিন্তু কমতেছে কি কি বলেন তো? তার ধাতব বৈশিষ্ট্যটা কিন্তু কমে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস। একটা পর্যায় সারণী যদি আপনি বাম থেকে ডান দিকে যান তার ধাতব বৈশিষ্ট্য বাড়ে নাকি কমে? সবাই কমেন্ট করেন, বলেন। একটা পর্যায় সারণী যদি বাম থেকে ডান দিকে যান তার ধাতব বৈশিষ্ট্য কি কমবে নাকি বাড়বে? সবাই কথা বলেন। আয়াতুল জান্নাত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে একটু শেয়ার দেন সবাই। ওকে, কোশ্চেনটা কি বলছি? যদি পর্যায় সারণী বাম থেকে যদি ডান দিকে যদি যান তাহলে আমাদের ধাতব বৈশিষ্ট্য বাড়বে নাকি কমবে? ডেফিনেটলি কমবে। অধাতব বৈশিষ্ট্য কি হবে? অবশ্যই আমাদের বাড়বে। পরমাণুর আকারটা কি হচ্ছে? কমতেছে। পারমাণবিক ব্যাসার্ধও কমতেছে। কক্ষপথের সংখ্যার কোনো পরিবর্তন নেই। আমি এতটুকু বলবো ভাইয়া, এই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই টপিকসটা আসলে শুধুমাত্র জাতীয়র জন্য না, নট অনলি জাতীয়, সামনে যে আপনাদের গুচ্ছ আছে এটার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তড়িৎ ঋণাত্মকতা কি হয়, আয়নীকরণ শক্তি কি হয়, ইলেকট্রন আসক্তি কি হয়, তার মানে ব্যাপারটা কি, আমরা পর্যায় সারণী যদি বাম থেকে যদি ডানের দিকে যায় আমাদের অধাতব বৈশিষ্ট্য, পরমাণুর আকার, সবাইটা কথা বলি, ধাতব বৈশিষ্ট্য, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ এগুলা হলো কমবে। কিন্তু সবাইটা কথা বলেন তো, কোনটির কোনো পরিবর্তন হয় না? ডেফিনেটলি কক্ষপথের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। কারণ পর্যায় সারণী বাম থেকে ডান দিকে যাওয়া মানে কি, মৌলগুলো কক্ষপথের সংখ্যা একই থাকবে। কক্ষপথের সংখ্যা কি থাকবে? একই থাকবে। ওকে, তো সবাইটা কথা বলে এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা আমি সবার কাছ থেকে একটু কমেন্টে জানতে যাচ্ছি। কবিতা ইসলাম, মেহু মেহজাবিন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে? এই মৌলের পর্যাবৃত্ত ধর্মটা, এই টপিকসটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য সো মাচ ইম্পর্টেন্ট, শুধুমাত্র জাতীয় জন্য না, সামনে যে গুচ্ছ আছে এগুলোর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, এরপরে আমি আপনাদের চলে আসতেছি কোশ্চেন সলভে চলে আসবো। এগুলো কিন্তু প্রত্যেকটা মোট কথা আমাদের বইয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমাদের আছে। ওকে, এখন দেখেন আমাদের এই স্লাইডটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবাই একটু কথা বলে, স্লাইডটাও কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্ব। যেমন দেখেন আমরা জানি যে বিভিন্ন ধরনের সংকরণ হয়, যেমন sp সংকরণ হয়, sp2 সংকরণ হয়, sp3 সংকরণ হয়, sp2d অথবা dsp2 হচ্ছে, মানে বিভিন্ন ধরনের আমাদের সংকরণ হয়। তো পরীক্ষার মধ্যে আমাদের কিন্তু কোশ্চেন দেয়,
সবাই একটু কথা বলি। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় এসপি, পরীক্ষার মধ্যে কোশ্চেন দিবে এসপি সংকরণের আকৃতিটা কেমন, এর বন্ধন কোণ কেমন, বা এসপি টুর কেমন, বা হচ্ছে যে এসপি থ্রির আসলে কেমন, একটু কথা বলি সবাই। যেমন দেখেন এসপি, এসপি যে সংকরণ এর আকৃতিটা কিরকম হবে, সবাই একটু কথা বলবেন। কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে কি হবে, তাহলে কি হবে, আপনাদের পড়াগুলো হয়ে যাবে। আমি বারবার বলতেছি এই যে স্লাইডটা, হ্যাঁ এই স্লাইডটা শুধুমাত্র জাতীয় জন্য না, সামনে যে সমস্ত গুচ্ছের পরীক্ষা আছে এগুলোও কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। তো এসপির আমাদের কিরকম হচ্ছে, এরা সরলরৈখিক হচ্ছে, এরা কিরকম হচ্ছে, সরলরৈখিক হচ্ছে, এবং এদের বন্ধন কোণ কত, 180 ডিগ্রি। তো পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে যেমন বেরিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেনগুলো দেয়, দিবে যে বেরিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোন ধরনের সংকরণ দেখা যায়। সবাই একটু কমেন্ট করেন, বলেন পরীক্ষার মধ্যে কোশ্চেন যদি দেয় বেরিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড এর মধ্যে কোন ধরনের সংকরণ দেখা যায়, অবশ্যই মাথা রাখবেন এসপি সংকরণ দেখা যায়। তো পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় এসপি সংকরণ যে আসতেছে সেটা কিরকম হচ্ছে, অবশ্যই সরলরৈখিক হচ্ছে, এবং এর বন্ধন কোণ কিরকম 180 ডিগ্রি। এবং এই যে যৌগগুলো এগুলো কিন্তু পরীক্ষার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, এখন দেখেন যদি বলা হয় আমাদের sp2, হ্যাঁ sp2 যে সংকরণটা যে দেখতে পাচ্ছি আমরা, sp2 সংকরণের বন্ধন কোণ কত, এটা কিন্তু পরীক্ষার মধ্যে দিবে, ভাবিও দিতে পারে। sp2 সংকরণের বন্ধন কোণ কত, অবশ্যই হলো 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এবং এই যে ইথিন, ইথিন আমরা কিন্তু সবাই জানি অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে। অ্যালকাইন, অ্যালকেন হচ্ছে সিঙ্গেল বন্ড, অ্যালকেন অ্যালকিন হচ্ছে ডাবল বন্ড, অ্যালকাইন হচ্ছে ট্রিপল বন্ড। এই যে আমাদের অ্যালকেন, অ্যালকিন, ইথিন, মিথিন, ইথিন, C2H4, এটা খুবই গুরুত্বপূর্ণ। C2H4, C2H4 এর মধ্যে কোন ধরনের সংকরণ দেখা যায়, সবাই একটু কথা বলেন। যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় আমি আপনাদেরকে বলেন, যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় ইথিনের মধ্যে কোন ধরনের সংকরণ দেখা যাচ্ছে, অবশ্যই sp2 সংকরণ দেখা যাচ্ছে। আর sp3 সংকরণটা আকৃতি কিরকম, অবশ্যই চতুস্তলকীয়। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং দেখেন একটু যদি কথা যদি বলি, যদি বলা হয় sp3d2, এটা এর আকৃতিটা কিরকম হচ্ছে, অবশ্যই অষ্টতলকীয়, এবং এর বন্ধন কোণ কিরকম হচ্ছে, আমাদের 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। ওকে, তো এই যে স্লাইডটা শুধুমাত্র জাতীয় জন্য না, আমাদের গুচ্ছের সামনে পরীক্ষা আছে, এগুলোর জন্য কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয়। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু কথা বলেন। কবিতা ইসলাম, ওকে সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলেন, সবাই ক্লিয়ার কিনা কথা বলেন, ঠিক আছে। ওকে, সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। ওকে আমার বাচ্চা বন্ধুরা, ওকে আচ্ছা। এখন দেখেন, এখন দেখেন এইটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয়, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তর তো আপনারা বুঝেন, মানে সর্বশেষ যোজ্যতা স্তর যে আছে, তো ইলেকট্রন বিন্যাস যদি ইলেকট্রন জোড়ের সংখ্যা 2 হলে এর আকৃতিতে কিরকম হবে, 3 হলে কিরকম হবে, 4 হলে কিরকম হবে, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসলে দেয়। যেমন যদি যোজ্যতা স্তরে ইলেকট্রন জোড়ের সংখ্যা 2 হয় তাহলে আমাদের মূল আকৃতি কিরকম হবে, অবশ্যই সরলরৈখিক হবে, ঠিক আছে। আর 3 হলে কিরকম হবে, ত্রিকোণাকার সমতল, এগুলো কিন্তু দেয়। বেসিক্যালি আমাদের এই 4টা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি সবাই একটা কথা বলেন তো, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 4 হয়, আমি আবার রিপিট করতেছি, কেন্দ্রীয় পরমাণুর যে যোজ্যতা স্তরটা যে আসতেছে তার মধ্যে ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি আমাদের 4 হয় তাহলে আকৃতিতে কিরকম হবে, অবশ্যই অবশ্যই চতুস্তলকীয় হবে। কিরকম হবে, চতুস্তলকীয় হবে, ঠিক আছে। ওকে, এবার আমি কোশ্চেন সলভে চলে আসবো, সবাই একটু কথা বলেন। তো মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আমি যে বেসিক কথাগুলো বললাম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে যে বেসিক কথাগুলো বললাম, এই বেসিক কথাগুলো আমাদের জাতীয় জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় জন্য বলেন, তারপর সামনে আমরা যারা গুচ্ছে পরীক্ষা দেবো তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কথা বলে এখন আমি কোশ্চেন সলভে চলে আসবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখি, প্রথম কোশ্চেন দেখি বলেন, সবাই একটু কথা বলার চেষ্টা করবেন, ঠিক আছে, সবাই একটু কথা বলবেন। ওকে, আচ্ছা প্রথম কোশ্চেন দেখেন, যেটা আমাদের 2024-25 কোশ্চেন আমাদের আসছিল, সবাই একটু কথা বলেন। এবং যারা এখন পর্যন্ত আসলে আপনারা ক্লাসে আসেননি, খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস মিস করতে যাচ্ছেন আপনারা, সবাই কথা বলেন। আমি তো পানিটা কিনি। ওকে, সবাই একটু আসেন এবং কমেন্ট করার চেষ্টা করেন 1 মিনিটের মধ্যে।
ক্লাস শেষ পর্যন্ত করলে আপনাদের উপকার হবে ভাই, আমার কোনো উপকার না, আপনাদের উপকার হবে, ঠিক আছে? ওকে, এখন দেখেন সবাই একটা কথা বলে এটা অ্যান্সারটা করবেন সবাই, হ্যাঁ সবাই একটু আসেন ক্লাসের মধ্যে। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে, নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত? আমি অ্যান্সারটা বলবো না, সবাই একটু অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন, সবাই একটু অ্যান্সার করেন, দ্রুত দ্রুত অ্যান্সার করার চেষ্টা করেন, সবাই একটু ক্লাসে আসেন। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কোনটা? দেখেন অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কোনটা? দেখেন অ্যালুমিনিয়াম আছে, আর কি আছে? ওকে, অ্যালুমিনিয়াম আছে আর কি আছে? সালফেট আছে, তাই না? বলেন অ্যালুমিনিয়াম, আচ্ছা ভাই একটু কথা বললে আপনি কিভাবে শুনবেন? আপনি তো স্লাইডের উপরে, সমস্যা নাই, আপনার কথাগুলো কমেন্টে জানাই দেন তাহলেই হবে, ওকে সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন ভাই অ্যালুমিনিয়াম সালফেট, আচ্ছা অ্যালুমিনিয়ামের যোজনী কত বলেন সবাই? অবশ্যই 3, সালফেটের যোজনী 2। এটা কি অ্যান্সার কখনো হবে? বি অ্যান্সার কখনো হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। কোনটি অ্যালুমিনিয়ামের সংকেত? একের অ্যান্সার হচ্ছে এ। একের অ্যান্সার কত? সবাই কথা বলে একের অ্যান্সার এ। ওকে, পরের কোশ্চেন যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15তে কোশ্চেনটা আসছিল, গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান? 4টা অপশন দেওয়া আছে, sp3, sp2, sp নাকি sp2d। সবাই একটু দ্রুত কমেন্ট করেন। গ্রাফাইট, গ্রাফাইট যে আমাদের আসতেছে, হ্যাঁ গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান? গ্রাফাইটে অবশ্যই মাথায় রাখবেন sp2, sp2, sp2 সংকরায়ন বিদ্যমান। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান? ক্লিয়ার সবাই? এটা অ্যান্সার কত? 2 অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে? ওকে, সবাই একটু কথা বলার চেষ্টা করেন। ওকে, পরের কোশ্চেন যেটা জাতীয়তে 14-15তে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি বারবার বলবো যারা আসলে কোশ্চেনগুলো শেষ মুহূর্তে বেশি বেশি করে কোশ্চেনগুলো সলভ করবেন আমার সাথে, বা যে কোনো কোশ্চেন সলভ করুন, আপনারা অনেক দূর আগায় যাবেন। কোশ্চেনটা কি দেওয়া আছে বলেন তো? নিচের কোনটি সমযোজী বন্ধন থাকা সত্ত্বেও একটি নন পোলার অণু? বেসিক্যালি যত পোলার অণু আছে, আমি আবার রিপিট করতেছি, যত পোলার অণু আছে সবগুলোর মধ্যে মাস্ট বি সমযোজী বন্ধন থাকতে হবে, কিন্তু একটা ব্যতিক্রম যৌগ আছে যে সমযোজী বন্ধন থাকা সত্ত্বেও সেটা আমাদের কি জন্য? নন পোলার অণু। পানি, H2O, অ্যামোনিয়া, কার্বন টেট্রাক্লোরাইড নাকি ক্লোরোফর্ম? বলেন নিচের কোনটি সমযোজী বন্ধন থাকা সত্ত্বেও পোলার অণু না হয়ে আমাদের নন পোলার অণু হয়েছে? অবশ্যই মাথা রাখবেন CCl4, CCl4 এর মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড, কি বলছি? কার্বন টেট্রাক্লোরাইড। এই কার্বন টেট্রাক্লোরাইডে মাস্ট বি সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধন থাকা সত্ত্বেও, সমযোজী বন্ধন থাকা সত্ত্বেও এরা কিন্তু নন পোলার অণু। ক্লিয়ার সবাই? ওকে, পরের কোশ্চেনে আমি চলে আসতেছি। এটা কিন্তু বারবার বলছিলাম এই যে অদক্ষেপগুলার কালার কিরকম হবে, এই কালারগুলোর পরীক্ষা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখেন কপার হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, এর অদক্ষেপ, এর অদক্ষেপ যে পড়তেছে রঙের ক্রম কি? আচ্ছা আমি একটু যদি আপনাদের সামনে আলোচনা করি, বলেন তো কপার, কপার হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড এর অদক্ষেপে, অদক্ষেপ যদি দেয় এর কালারটা কিরকম হবে? ডেফিনেটলি নীল হবে। ডেফিনেটলি কি হচ্ছে? নীল হচ্ছে। যদি আমরা ফেরাস, ফেরাস, ফেরাস হাইড্রোক্সাইডের কথা যদি বলি, অদক্ষেপে এর কালারটা কিরকম হবে? সবাই একটা কথা বলেন। অদক্ষেপে এর কালারটা ডেফিনেটলি সে বাদামি কালার দিবে। এবং আমাদের জিঙ্ক হাইড্রোক্সাইড, কি হাইড্রোক্সাইড? জিঙ্ক হাইড্রোক্সাইড এর অদক্ষেপে, জিঙ্ক হাইড্রোক্সাইড অদক্ষেপে এর কালারটা সে কি দিচ্ছে? অবশ্যই সাদা দিচ্ছে। কি দিচ্ছে? সাদা দিচ্ছে। তাহলে অবশ্যই 4-এর অ্যান্সার অবশ্যই ডি হবে। আমি এতটুকু বলবো, এই কোশ্চেন আপনাদের জাতীয় জন্য কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ। ওকে ভাই, পরের কোশ্চেন দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় 2013-14তে কোশ্চেন আমাদের আসছিল। কোশ্চেনে কি দেওয়া আছে?
অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু এক অণু পানি সংকেত বিশিষ্ট আকরিকের নাম কি? সবাই কথা বলেন। অ্যালুমিনিয়াম অক্সাইড, কি বলছি? অ্যালুমিনিয়াম অক্সাইড আর এক অণু পানি, এই আকরিকটার নাম কি? সবাই কথা বলেন। কোরান্ডাম, বক্সাইট, জিপসাইট নাকি ডায়াসপোর? এটার নাম কি? আকরিকটার নাম কি? অবশ্যই মাথায় রাখবেন এর আকরিকটার নাম হচ্ছে বক্সাইট। কি বলছি? বক্সাইট। ঠিক আছে, তাহলে অবশ্যই 5 এর অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 13-14তে কোশ্চেনটা আসছিল, রেড লেট এর সংকেত কি? দেখেন আমরা কিন্তু সবাই জানি লেডের সংকেত কিন্তু পিবি। লেডের সংকেত কি বলছি? পিবি। কিন্তু রেড লেটের সংকেত কি? সবাই একটা কথা বলেন। রেড লেট, রেড লেট এর সংকেত কি? অবশ্যই মাথায় রাখবেন রেড লেটের সংকেত কি? আমি সবার কাছ থেকে তো জানতে চাচ্ছি, বলেন রেড লেটের সংকেত কি? রেড লেটের সংকেত কি? অবশ্যই মাথায়, রেড লেটের সংকেত হলো Pb3O4। এটা হচ্ছে রেড লেটের সংকেত। রেড লেটের সংকেত হলো সহায়তা কত হচ্ছে সি। ঠিক আছে, ওকে। এই টাইপের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে 13-14তে কোশ্চেনটা আসছিল, সবাই এটা অ্যান্সার করবেন, সবাই অ্যান্সার করবেন। কোন অণুটির বন্ধন কোণ সবচেয়ে ছোট? বেরিয়াম ট্রাইক্লোরাইড, মিথেন, অ্যামোনিয়া নাকি পানি? বলেন কোনটার বন্ধন কোণ একেবারেই ছোট? আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন কোনটির বন্ধন কোণ সবচাইতে ছোট? কার কোন একটা যৌগ গঠন করার সময় বন্ধন তৈরি করে, বন্ধন কোণ তৈরি হয়, কার বন্ধন কোণ একেবারে ছোট? বেরিয়াম ট্রাইক্লোরাইডের, মিথেনের, অ্যামোনিয়ার নাকি পানি? বলেন। সাথে অ্যান্সারটা আমি সবার কাছ থেকে আশা করতেছি সবার আগে, বলেন কার বন্ধন কোণ সবচাইতে ছোট? মাথায় রাখবেন যতগুলো যৌগ আমাদের আছে এর মধ্যে বন্ধন কোণ সবচাইতে ছোট হচ্ছে পানির। বন্ধন কোণ সবচেয়ে ছোট কার? অবশ্যই পানি। ওকে, পরের কোশ্চেন দেখেন, নিচের কোনটির আয়নীকরণ শক্তি সবচাইতে কম? জাতীয় বিশ্ববিদ্যালয় 12-13তে কোশ্চেনটা আসছিল, সবাই কথা বলেন কোনটির আয়নীকরণ শক্তি একেবারে কম? কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম? বলেন, 8 এর অ্যান্সারটা করেন সবাই। কোনটির আয়নীকরণ শক্তি সবচাইতে কম? সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, বলেন কোনটি আয়নীকরণ শক্তি সবচাইতে কম? এখানে অবশ্যই মাথায় রাখবেন আমাদের আয়নীকরণ শক্তি সবচাইতে কম হচ্ছে এই জায়গায় সোডিয়ামের। কার সবচেয়ে আয়নীকরণ শক্তি কার সবচাইতে কম? সোডিয়ামের। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, নিচের কোন যৌগটির আকৃতি ত্রিকোণাকার পিরামিডের মতো নয়? যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় 12-13তে কোশ্চেনটা আসছিল, সবাই একটু অ্যান্সার করেন। কোন যৌগটা আকৃতি ত্রিকোণাকার পিরামিডের মতো নয়? ফসফরাস ট্রাইক্লোরাইড, অ্যামোনিয়া, কোনটার আকৃতি আপনার পিরামিডের মতো নয়? এখানে এর আকৃতি আপনার পিরামিডের মতো। এর আকৃতি কিসের মতো? পিরামিডের মতো। ঠিক আছে, তারপরে এর আকৃতিও কিন্তু আমাদের পিরামিডের মতো। এর আকৃতিও কিন্তু পিরামিডের মতো, কিন্তু এর আকৃতি কিন্তু পিরামিডের মতো নয়। তাহলে অ্যান্সার কি হচ্ছে? নয়, অ্যান্সার সি। নয় অ্যান্সার কথা হচ্ছে অবশ্যই হলো সি। ওকে, আচ্ছা। পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, জাতীয় বিশ্ববিদ্যালয় 12-13তে কোশ্চেনটা আমাদের আসছিল। তো নিচের কোনটিতে আন্তঃআণবিক বল হিসাবে, সবাই কথা বলেন, নিচে কোনটিতে আন্তঃআণবিক বল হিসাবে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? 4টা যৌগের কথা আমাদের এখানে বলা আছে। মিথানল কোনটা? মিথাইল ক্লোরাইড কোনটা? বলেন নিচে কোনটিতে আন্তঃআণবিক বল হিসাবে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? কোনটিতে আন্তঃআণবিক বল হিসাবে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? দেখেন আমি একটু যে কথা যদি বলি, এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকবে না, এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকবে না, এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন, কিন্তু মিথানল দ্যাট মিন্স CH3OH এর মধ্যে আমাদের কি আছে? অবশ্যই হাইড্রোজেন বন্ধন বিদ্যমান।
ক্লিয়ার? 10 এর आंसर কত হচ্ছে? 10 এর आंसर হচ্ছে আমাদের হচ্ছে কোনটার মধ্যে? মিথানলের মধ্যে 10 এর आंसर হচ্ছে এ। ঠিক আছে? ওকে, সবাই একটু আমরা কথা বলার চেষ্টা করব। পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেনটা কি দাও, সবাই একটু কথা বলেন। কোনটা দেওয়া আছে? আয়ন পরমাণুর আকার সম্পর্কিত কোন ক্রমটি সঠিক? মানে যে আকার যেটা আছে কোনটা সঠিক? সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পর অ্যালুমিনিয়াম। কারণ আমাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে, পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পরমাণুর আকার কিন্তু অবশ্যই বাড়তেছে। তাহলে আমাদের কি হচ্ছে বলেন তো? 11 आंसर ডি, মানে সোডিয়াম, সোডিয়াম পর হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পর কি বলেন তো? অ্যালুমিনিয়াম। আমাদের কিন্তু কি বাড়তেছে, অবশ্যই অবশ্যই কি হচ্ছে? বাড়তেছে। 11 आंसर হচ্ছে ডি। ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন যেটা গুচ্ছতে 24-25 আসছিল, একটু সবাই অ্যান্সার করবেন। কোনটি পোলার অণু? আমি অ্যান্সারটা করব না, আপনারা অ্যান্সারটা করেন। বলেন কোনটি পোলার অণু? চারটা অপশন দেওয়া আছে, কোনটি আমাদের পোলার অণু? কার্বন ডাই অক্সাইড কি আমাদের পোলার অণু? বোরন ট্রাইফ্লোরাইড কি পোলার অণু? অ্যামোনিয়া কি পোলার অণু? নাকি কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে আমাদের পোলার অণু? সবাই একটু কথা বলেন তো, 12 অ্যান্সার কি হবে? বলেন কোনটি পোলার অণু? দেখেন কার্বন ডাই অক্সাইড কিন্তু পোলার অণু না, বোরন ট্রাইফ্লোরাইড পোলার অণু না, কার্বন টেট্রাক্লোরাইড পোলার অণু না। তাহলে পোলার অণু কোনটা হচ্ছে? অবশ্যই হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে আমাদের একটা কি অণু? পোলার অণু। অ্যামোনিয়া হচ্ছে পোলার অণু। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন যেটা এগ্রিতে কোশ্চেনটা আমাদের আসছিল, সবাইটা কথা বলি। জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর? জার্মান যে সিলভার যে আমাদের আসতেছে, এরা কোন কোন ধাতুর সমন্বয়ে তৈরি হচ্ছে? আমি আবার বলে দিচ্ছি, কোশ্চেনে কি দেওয়া আছে? জার্মান, জার্মান সিলভার, জার্মান সিলভার, হ্যাঁ, এটা কোন কোন ধাতুর সমন্বয়ে আমাদের তৈরি হচ্ছে? দেখেন জার্মান সিলভার, সবাই কথা বলেন কোন কোন ধাতুর সমন্বয়ে তৈরি হচ্ছে? দেখেন কপার না, জিঙ্ক, সিলভার, এই কয়টার সমন্বয়ে আমাদের জার্মান সিলভার ধাতুটা তৈরি হচ্ছে। তাহলে কোন কোন ধাতুর সমন্বয়ে তৈরি হচ্ছে? 13 আনসার হচ্ছে সি। ক্লিয়ার? 13 আনসার কত? সি। ওকে, পরের কোশ্চেন দেখেন, 14 নম্বর কোশ্চেন। নিচের কোন যৌগটিতে, নিচের কোন যৌগটিতে সবচেয়ে শক্তিশালী, কোন যৌগটিতে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে? ইথানলে, ইথানোয়িক অ্যাসিডে, পানিতে, নাকি অ্যামোনিয়াতে? ইথানোয়িক অ্যাসিড, বলেন কোনটিতে আমাদের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন? ইথানোয়িক অ্যাসিড। দ্যাট মিন্স এই জায়গায় COOH কার্বক্সিলিক অ্যাসিডের একটা মূলক আছে। তো এই যে কার্বক্সিলিক অ্যাসিড যে মূলক যে থাকে, অবশ্যই এই জায়গায় আমাদের সবচাইতে কি আছে বলেন তো? হাইড্রোজেন বন্ধনটা অবশ্যই বেশি থাকবে। কোন যৌগ দিলে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকবে? ইথানোয়িক অ্যাসিডের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকবে। ওকে, পরের কোশ্চেন, কোন মৌলের পরমাণুর, বলেন কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে NH2NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণী কোন গ্রুপে হবে? সবাই পারা উচিত। এটা কিন্তু একেবারে দুধভাত কোশ্চেন দিছে। কি দেওয়া আছে? NH2 আছে, আর কি আছে? NP5 আছে, তাই না? কোশ্চেনে কি বলা আছে? সবাই কথা বলেন তো। একটা মৌলের পরমাণুর যোজ্যতা যে স্তর যে আছে, তার মধ্যে আপনি ইলেকট্রন বিন্যাস কি পাইছেন? NH2 পাইছেন আর NP5 পাইছেন। ভালো কথা। তো ওই মৌলের অবস্থান পর্যায় সারণী কোন গ্রুপে হবে? 5A গ্রুপে, 5B গ্রুপে, 7A গ্রুপে? অবশ্যই 2+5, তার মানে কি 7A গ্রুপে হচ্ছে। 15 আনসার কত? সি। 15 আনসার কত? সি। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু কথা বলবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু কথা বলবেন। রসায়নে যে টপিকগুলো পড়াইছি সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলেন। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। মেহু মেহজাবিন, কবিতা ইসলাম, এই ক্লিয়ার কিনা? এই কোশ্চেনগুলো কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে, আচ্ছা এখন দেখেন, সেজন্য আপনাদের সামনে একটু কথা বলবো। কোষ রসায়ন, যদিও এটা আমাদের শর্ট সিলেবাসে নাই বা জাতীয় বিশ্ববিদ্যালয়
এখান থেকে কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়। দেখেন রাতকানা রোগ নিচের কোন উপাদানতে অভাবে হয়ে থাকে? সবাই কথা বলেন। রাতকানা রোগ আমরা কিন্তু সবাই জানি, ডেফিনেটলি আয়রনের অভাবে রাতকানা রোগ হয় না, ভিটামিন বি কমপ্লেক্সের জন্য হয় না, ভিটামিন সি এর জন্য হয় না, ভিটামিন এ এর অভাবে হচ্ছে। রাতকানা রোগটা কিসের জন্য হচ্ছে? ভিটামিন এ এর অভাবে কি হচ্ছে? রাতকানা রোগ হয়। এটা সবাই জানেন আপনারা, ঠিক আছে? ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখেন, প্রোটিন সংশ্লেষণের জন্য কয়টি অ্যামিনো অ্যাসিড দরকার পড়ে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের 9 দশকের কোশ্চেনটা আসছিল, বলেন। প্রোটিন সংশ্লেষণের জন্য কয়টি অ্যামিনো অ্যাসিড? আমরা কিন্তু সবাই জানি প্রোটিন সংশ্লেষণের জন্য 20টা, প্রোটিন সংশ্লেষণের জন্য কয়টা অ্যামিনো অ্যাসিড দরকার? অবশ্যই 20টা অ্যামাইনো অ্যাসিড দরকার। প্রোটিন সংশ্লেষণের জন্য কয়টা অ্যামিনো অ্যাসিড দরকার? 20টা অ্যামিনো অ্যাসিড দরকার, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, প্রোটিন ভাঙলে কি পাই? খুবই দুর্ভাত কোশ্চেন। প্রোটিনকে যদি ভাঙি অবশ্যই আমরা অ্যামাইনো অ্যাসিড পাবো, কার্বোহাইড্রেট ভাঙলে গ্লুকোজ পাবো, ফ্যাটকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল পাবো, ঠিক আছে? প্রোটিন ভাঙলে আমরা কি পাচ্ছি? অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি। পরের কোশ্চেন, অ্যামিনো অ্যাসিড থেকে কি তৈরি করা সম্ভব? প্রোটিনের গঠন এবং কার্যকরী একক যেহেতু অ্যামাইনো অ্যাসিড, তার মানে কি অ্যামাইনো অ্যাসিড ভাঙলে অবশ্যই প্রোটিন পাবো। পরের কোশ্চেন, উদ্ভিদের তেল বা চর্বি কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4-5 কোশ্চেনটা আসছিল। উদ্ভিদের তেল বা চর্বি কি? সবাই কথা বলেন। তেল বা চর্বি কি? উদ্ভিদের তেল বা চর্বি কি? ফসফোলিপিড না, গ্লাইকোলিপিড না, টারপিনয়েড লিপিড না, ট্রাইগ্লিসারাইড। উদ্ভিদের যে তেল পাচ্ছি, উদ্ভিদ থেকে যে চর্বি পাচ্ছি, তারা হচ্ছে কি? ট্রাইগ্লিসারাইড। বিশের অ্যান্সার ডি। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসতেছি। দেখেন, নিচের কোনটি ফ্রুট সুগার নামে পরিচিত? জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা 24-25-এ আসছিল। শর্ট সিলেবাসে নাই, কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেনটা আসছিল। এটা সবারই পারা উচিত। কোনটি আসলে ফ্রুট সুগার নামে পরিচিত? আবার রিপিট করতেছি, কোনটা আমাদের ফ্রুট সুগার নামে পরিচিত? বলেন তো। ফ্রুট সুগার নামে পরিচিত হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুট সুগার নামে পরিচিত কে? ফ্রুক্টোজ। 21 আনসার কত? এ। পরের কোশ্চেন, মস্তিষ্কের ডেভেলপমেন্টের জন্য কোনটি একান্ত প্রয়োজন? হাজি দানেশে 24-25-এ কোশ্চেনটা আসছিল। হাজি দানেশে 24-25-এ কোশ্চেনটা আসছিল। আপনার ব্রেনকে ডেভেলপমেন্টের জন্য কোনটি একান্ত প্রয়োজন? অবশ্যই মাথা রাখবেন, ব্রেনকে ডেভেলপমেন্টের জন্য আপনার কি দরকার? গ্যালাক্টোজ দরকার। ব্রেনকে ডেভেলপমেন্টের জন্য কি দরকার? অবশ্যই গ্যালাক্টোজ। 22 আনসার কত? সি। পরের কোশ্চেন দেখেন, ডিঅক্সি রাইবোজের কত নম্বর কার্বন অক্সিজেন? আমি একটু কথা যদি বলি, কি বলা আছে? ডি অক্সি রাইবোজ, ডিঅক্সি রাইবোজ, তাই না? দেখেন, ডি মানে কি? নাই, অক্সিজেন নাই, 5 নম্বর কার্বনে। কত নম্বর কার্বনে? কত নম্বর কার্বন অক্সিজেন নাই? ডিঅক্সি রাইবোজে কত নম্বর কার্বন অক্সিজেন নাই? 2 নম্বর কার্বন ডিঅক্সি রাইবোজে আমাদের কোনো কি নাই? অক্সিজেন নাই, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন যেটা কৃষিতে 24-25-এ কোশ্চেনটা আসছিল, কোনটি বিজারক শর্করা উদাহরণ নয়? সবাই তো কমেন্ট করেন, কোনটি বিজারক শর্করার উদাহরণ নয়? দেখেন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ সবগুলো হচ্ছে বিজারক চিনি, কিন্তু সুক্রোজটা কিন্তু বিজারক চিনি নয়। 24 আনসার তাহলে কত? 24 আনসার হচ্ছে ডি। ওকে, পরের কোশ্চেন, কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? এটা 24-25-এ কুমিল্লা ইউনিভার্সিটি আসছিল। আমরা জানি ভিটামিন 2 ধরনের থাকে, একটা হচ্ছে ফ্যাট সলিউবল, আর কি সলিউবল? ওয়াটার সলিউবল, তাই না? ওয়াটার সলিউবল ভিটামিন 2টা আছে আমাদের। কি কি আছে ভাই? ভিটামিন বি কমপ্লেক্স আছে, আর কি আছে? ভিটামিন সি আছে। তাহলে আপনারা দেখেন কোনটা পানিতে দ্রবণীয়? ভিটামিন ডি সে চর্বিতে দ্রবণীয়,
ভিটামিন কে চর্বিতে দ্রবণীয়, ভিটামিন এ চর্বিতে দ্রবণীয়, কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স আমাদের পানিতে দ্রবণীয়। ক্লিয়ার সবাই? ওকে, তো আজকে যা পড়ালাম, একটু আগে আমাকে কথা বলেন, আমার আমার ক্লাসটা এর আগে করছেন কে কে? একটু সবাই কথা বলেন। আজকে ক্লাসটা করছেন, আমার ক্লাসটা এর আগে করেছেন কে কে? একটু সবাই কথা বলবেন। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। তো দেখেন, আজকে কিন্তু আপনাদের সামনে আমি রসায়ন নিয়ে আলোচনা করছি। তো কিরকম লাগলো ক্লাসটা সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আরও আমি ক্লাস নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ। সবাই কার ক্লাসটা কিরকম লাগলো, কতটুকু হেল্পফুল হলো আপনাদের জন্য, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, কবিতা ইসলাম, মেহু মেহজাবিন, সবার কাছ থেকে আমি একটা কমেন্ট আশা করতেছি। আমি জাস্ট কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। কিরকম লাগলো ক্লাসটা একটু সবাই কথা বলেন। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু কথা বলবেন। মেহু মেহজাবিন, আমি, কবিতা ইসলাম, আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা কিরকম হেল্পফুল হলো একটু কথা বলেন। রসায়ন, বায়োলজি কিরকম হেল্পফুল হলো বলেন। কার কতটুকু হেল্পফুল হলো সবাই একটু কথা বলবেন। ঠিক আছে, ঠিক আছে মেহজাবিন। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, তো শেষ মুহূর্তে যেহেতু সময় একেবারে